নমস্কার, আদাব। আমি আবার আজ উত্তরপ্রদেশে আরতি তিওয়ারি পুলিশ স্টেশনে গিয়ে সুনীল চৌহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। একটা প্রেম কাহিনী যার মধ্যে এতটুকু প্রেম অবশিষ্ট ছিল না। যদি কিছু অবশিষ্ট ছিল তা হলো শুধুই ঘৃণা আর ছলনা। দেখুন এই প্রেম কাহিনীর দ্বিতীয় তথা শেষ ভাগ। ক্রাইম পেট্রোল সতর্ক। বলুন। নমস্কার, সুনীল আছে বাড়িতে? হ্যাঁ আছে, কিন্তু কি হয়েছে? কি হয়েছে মা? সুনীল, তুই কি করেছিস? আমি কি করেছি? আমরা তোমাকে অ্যারেস্ট করতে এসেছি। কিন্তু কেন? আমি করেছিটা কি? আরতি তিওয়ারি তোমার বিরুদ্ধে রেপের অভিযোগ এনেছে। সুনীল, কি বলছেন এনারা? কি উল্টো পাল্টা বলছেন? তোমার অ্যারেস্ট ওয়ারেন্ট আছে সুনীল, তোমাকে আমাদের সাথে যেতে হবে। স্যার, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে স্যার। আমি বলছি আমি কিচ্ছু করিনি স্যার। হ্যাঁ, কি হয়েছে বলো। সুনীলকে পুলিশে নিয়ে গেছে। কি? কোথাকার পুলিশ? কি হয়েছে? এখানকার পুলিশ। আরে কিন্তু কেন নিয়ে গেল ওকে? কি করেছে ও? কোনো মেয়ে আছে আরতি, ও সুনীলের উপর রেপের কেস করেছে। আমি কিছু জানি না, তুমি কিছু একটা করো। আচ্ছা, তুমি কান্নাকাটি বন্ধ করো, আমি দেখছি কি করা যায়। বিশাল, ওই থানার বড়বাবুকে? রামপাল বাবু। রামপাল বাবু। নমস্কার স্যার। হ্যাঁ বলো সূর্য। স্যার, আমার ওয়াইফ ফোন করেছিল, আপনি নাকি আমার ছেলেকে অ্যারেস্ট করেছেন। হ্যাঁ করেছি, ওর উপর রেপের কেস আছে। স্যার স্যার, সব মিথ্যে কথা স্যার। স্যার, আমার ছেলে সবে কলেজে পড়ে। স্যার, কোথাও একটা ভুল হচ্ছে, প্লিজ আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পারছি, কিন্তু মেয়েটি কেস রেজিস্টার করেছে। দুজনকে সামনাসামনি বসিয়ে কথা বলে দেখি কি হয়। যা আমার পক্ষে সম্ভব তা আমি করব। থ্যাংক ইউ স্যার। স্যার, এই যে সুনীল চৌহান। ঠিক আছে, তুমি আরতিকে ফোন করো আর ওকে এখানে ডাকো। ওকে স্যার। স্যার, এই আরতি আমাকে বদনাম করছে স্যার। ও প্রতিশোধ দিচ্ছে স্যার। ঠিক আছে, আরতিকে এখানে আসতে দাও, ব্যাপারটা এখানেই মেটানোর চেষ্টা করছি। আরতি, কোথায় যাচ্ছিস? পুলিশ স্টেশন। আরতি দেখ, অনেক হয়েছে, আর এগোস না। এটা নিয়ে কথা বাড়িয়ে কোনো লাভ হবে না। মা, এটা আমার লড়াই। ওই ছেলেটাকে আমি এমনি ছেড়ে দেব না। আরতি, তুমি এখনো রেপের চার্জ দিতে চাও? ইয়েস স্যার, এই ছেলেটা আমাকে ব্যবহার করেছে। স্যার, এই মেয়েটা মিথ্যে কথা বলছে স্যার। আমি এরকম কিচ্ছু করিনি। আমরা দুজন একে অপরকে ভালোবাসতাম, আমি সিরিয়াসও ছিলাম। আমি আমার মা বাবাকে বলি, কিন্তু ওনারা আমাদের ব্যাপারে রাজি হননি। তাহলে কি আমি ওনাদের বিরুদ্ধে যাব? আমার সাথে এসব করার আগে জিজ্ঞেস করেছিলে নিজের বাবা মাকে? হ্যাঁ, পারমিশন নিয়েছিলে? তোমার কোনোদিন ইচ্ছেই ছিল না আমাকে বিয়ে করার। তুমি শুধু ফিজিক্যাল রিলেশন চেয়েছিলে, আর যখন মন মরে গেল তখন বাবা মার কথা মাঝখানে টেনে এনে পাল্টে যাচ্ছ। পাল্টাচ্ছি না, সত্যি কথা বলছি। আর আমি কি তোমাকে জোর করেছিলাম নাকি আমার সাথে ফিজিক্যাল রিলেশনশিপ করার জন্য? তুমি যা করেছো নিজের ইচ্ছে করেছো। স্যার, আমরা একে অপরকে ভালোবাসতাম, একসাথে আমরা ঘুরেছি ফিরেছি, ও আমাদের বাড়িতে এসেছে আর আমরা হোটেলেও গেছি। এবার তুমি আমাকে বলো, আমি কি তোমাকে জোর করে নিয়ে গিয়েছিলাম? তুমি যেখানেই গেছো নিজের ইচ্ছায় গেছো। হ্যাঁ গেছি, কারণ তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমায় বিয়ে করবে। তুমি কোনোদিন আমায় বলেছো যে তোমার বাবা মা যদি সম্পর্কটা মেনে না নেয় তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আগে যদি আমি এগুলো জানতাম তাহলে আমি রাজি হতাম না। মিথ্যে সহানুভূতি সহানুভূতি হয় না, এটাকে ঠকানো বলে। স্যার, এসব কি উটকো ঝামেলা? স্যার প্লিজ, আপনি ওর কথা একদম শুনবেন না। যখন দুজনের মধ্যে মনের মিল হয় না তখন দুজন তো আলাদা হয়ে যায়, তাই না? কিন্তু এটা বিয়ে ছিল না, বিয়ের প্রতিশ্রুতি ছিল, যেটা তুমি আমার সাথে করেছো আমাকে ইউজ করার জন্য। দেখো, আমি এখানে বসে ঠিক করতে পারবো না যে কে কাকে মিথ্যে বলেছে, ঠকিয়েছে। তোমাদের রিলেশনশিপের পেছনে আসল রহস্যটা কি সেটা আমাকে জানতে হবে, আর তাও প্রমাণের উপর ভিত্তি করে। কে কাকে কি বলেছে, কি উদ্দেশ্য ছিল, সত্যিই কি মিথ্যে কথা বলে শারীরিক শোষণ করা হয়েছে,
যদি এটা সত্যি হয় সুনীল, তাহলে চার্জ রেপের হবে। হ্যাঁ স্যার, এই ছেলেটা আমার রেপ করেছে। ও যাই বলুক না কেন, এই সম্পর্কটা আমার ইচ্ছেতে নয়, আমায় জোর করা হয়েছিল। বাবা, আমি ওই মেয়েটাকে বলেছি যে আমি ওকে বিয়ে করতে পারবো না। এরকম ব্রেকআপ তো হতেই থাকে, কিন্তু ও প্রতিশোধ নিতে চাইছে বাবা। বুঝতে পারছি তুই ভুল করেছিস, তুই একটা বাজে মেয়ের চক্করে ফেসে গেছিস, কিন্তু তুই চিন্তা করিস না, আমি সব সামলে নেব। তোকে যে করেই হোক আমি এখান থেকে বের করব। দেখো, তুমি নিজে একজন পুলিশ অফিসার, খুব ভালো করে জানো যে রেপের কেসে অভিযুক্তকে অ্যারেস্ট করতেই হয়। স্যার, ও তো কোনো ক্রিমিনাল নয়, ও কলেজে পড়ে, ফাইনাল ইয়ার, ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমি বুঝতে পারছি সূর্য, কিন্তু মেয়েটি স্টেটমেন্ট দিয়েছে, আর মেডিকেল টেস্টেও প্রমাণিত হয়েছে যে মেয়েটি একটি ফিজিক্যাল রিলেশনশিপে ছিল, আর ওর বান্ধবীও স্টেটমেন্ট দিয়েছে যে ওদের মধ্যে অ্যাফেয়ার ছিল। আর আরতি আর সুনীলের এসএমএস, গোপন জবানবন্দির রেকর্ডস, আর এই সব কিছু থেকে এটাই প্রমাণিত হয় যে ওকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সুনীল ফিজিক্যাল রিলেশনশিপ শুরু করেছিল। যদিও ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু কেস তো হবেই। আমাদের সুনীলকে কোর্টে পাঠাতে হবে, বাকিটা আইন যা বলবে। কত তিক্ততা তৈরি হয়েছিল সম্পর্কের মধ্যে। আরতি নিজেকে শিকার মনে করছিল, আর সুনীলের মনে হচ্ছিল যে আরতি তাকে তার ঘৃণার শিকার বানাচ্ছে। সুনীলের মা বাবা এই কেসের জন্য তার ভবিষ্যতের ফল কি হতে পারে সেই বিষয়ে চিন্তিত ছিল। আরতির মা বাবা ভয় পাচ্ছিল, কারণ আরতির সঙ্গে হওয়া বিশ্বাসঘাতকতার বিষয়টা পুরো প্রকাশ্যে চলে এসেছিল। এসব করার কি খুব দরকার ছিল? বাবা, আমি সরি। আমি জানি যে আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু আমার সাথে যেটা হয়েছে সেটা আমি আর অন্য কারোর সাথে হতে দেব না। যথেষ্ট হয়েছে, শেষ করো। আরো বড় ক্ষতি হবার আগে তোমায় সাবধান করছি। ব্যাপারটা কেন বুঝতে চাইছো না? সারা শহরের লোক আমাদের দিকে আঙুল তুলছে, ধিক্কারে কান পাতা দায় হয়েছে, আমাদের নামে ছিছি করছে। ব্যাস, অনেক হয়েছে। বাবা, আমি এগুলো এই জন্য করছি না যে ও আমাকে ছেড়ে দিয়েছে বলে আমি ওর থেকে প্রতিশোধ নিচ্ছি। আমি তো এগুলো এই জন্য করছি যে আমি নাও বলতে পারতাম, যেটা আমি বলেও ছিলাম, কিন্তু ও আমাকে কথা দিয়েছিল যে আমায় বিয়ে করবে। হ্যাঁ, আমি ভুল করেছি যে আমি ওকে বিশ্বাস করেছি, ওর মিথ্যেগুলোকে সত্যি ভেবেছি। কিন্তু ও আমাকে একবারও বলেনি যে ওর বাবা মা যদি এই সম্পর্কটা না মানে তাহলে ওই মুহূর্তে আমাকে ছেড়ে চলে যাবে। ও আমায় ব্যবহার করেছে, আমি এভাবে ছেড়ে দেবো ওকে? বাবা, আমি জানি যে মানুষ আমাকে লুজার ভাবে, একটা ছেলে আমাকে ঠকিয়েছে আর সেই জন্যই আমি এগুলো করছি, কিন্তু এটা সত্যি নয়। আমি তো মানুষদেরকে এটাই বোঝাতে চাই যে কেউ যদি কাউকে চিট করে তাহলে তার ফল এটাও হতে পারে। দুর্ভাগ্যজনকভাবে তোমার এই অন্যের ওপর ভরসার পরিণাম আমাদের ভুগতে হচ্ছে। লড়াইটা হয়তো তুমি করছো, কিন্তু যন্ত্রণা ভোগ করছে বাড়ির লোক। আরতি বলছো? হ্যাঁ, বলুন। আরতি, আমি সুনীলের বাবা বলছি, সূর্য চৌহান। দেখো, এরকম করলে তো আমার ছেলের জীবনটাই নষ্ট হয়ে যাবে না? ওর আমার সাথে এরকম নোংরামো করার আগে একবার ভাবা উচিত ছিল। ও তো তোমার কোনো ক্ষতি করেনি, যা হয়েছে তাতে তুমিও রাজি ছিলে, তাহলে এভাবে ওর জীবনটা কেন নষ্ট করছো? ক্ষতি করেনি মানে? আমার সেলফ রেসপেক্ট, আমার সম্মানকে আঘাত করেছে। দেখো, ও যা করেছে তা ভুল করেছে, কিন্তু এইসব করে তোমারও তো কোনো লাভ নেই। দেখো মা, আমার কথা শোনো, ওর মায়ের অবস্থাও খুব খারাপ, ছেলেটা জেলে রয়েছে। আমি আর আমার ফ্যামিলিও খুব একটা ভালো নেই। আমি বলছি, আমি কথা দিচ্ছি, ও যা ভুল করেছে তার জন্য ও তোমার পায়ে ধরে ক্ষমা চাইবে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ এগুলো ভুলে যাও। ক্ষমা চাইলেই আমার সম্মানটা তো আর ফিরে আসবে না স্যার। আর তুমি যা করছো তাতে সব ঠিক হয়ে যাবে? না, কিন্তু হ্যাঁ, সুনীল এর পরে আর
কোনোদিন কোনো মেয়ের সাথে এরম করার সাহস পাবে না। কোনো মেয়ের সম্মান, তার ইমোশনস বা তার শরীর নিয়ে খেলা করতে পারবে না। দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি এরপর থেকে আর কোনো মেয়ের সঙ্গে ও এরকম করবে না। আমি বলছি, শোনো। সুনীলের মতো ছেলেরা ততক্ষণ অবধি শোধরাবে না যতক্ষণ না শাস্তি পাচ্ছে। আমি এই কেসটা কোনো মতে তুলে নেব না। এই মেয়ে শোন, তোর সঙ্গে ভদ্রভাবে কথা বলছি, তোকে অনুরোধ করছি, তাও তোর মাথায় কিছু ঢুকছে না? আমার মাথা গরম হয়ে গেলে তুই ভাবতেও পারছিস না তোর সঙ্গে কি হতে পারে। সুনীল আমার একমাত্র ছেলে। তুই যদি ওর ক্যারিয়ার, ওর জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লাগিস, তবে এটা জেনে রাখ, ওর বাপ এখনো বেঁচে আছে। ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? হ্যাঁ, দিচ্ছি। কি করবি তুই? চুপচাপ কেসটা তুলে নে, না হলে যা হবে তার জন্য তুই দায়ী থাকবি, বুঝলি? স্যার, সুনীলের বাবা আমাকে ফোন করে হুমকি দিয়েছে। ওনার কাছে আমার নাম্বার আছে, আর উনি জানেন আমি কোথায় থাকি। আমি কথা বলছি সূর্যর সঙ্গে, এরপরে আর এসব হবে না। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, বলুন। সূর্য, ওই মেয়েটি এসেছিল, তুমি ওকে হুমকি দিয়েছ? হ্যাঁ স্যার, হুমকি দিয়েছি। কি করতাম, এত বোঝালাম, তাও ও আমার ছেলেকে বরবাদ করতে চাইছে, কেসটাকে তুলতেই চাইছে না। দেখো, তুমি কেসটাকে জটিল করছো। ফের যদি এরকম করেছো তাহলে তুমি আর তোমার ছেলে আরো বিপদে পড়বে। বন্ধ করো এসব। আরতি, আমি প্রকাশকে কি বলবো? 2 সপ্তাহ ধরে তুই অফিস আসছিস না। খুব রেগে আছে ও। তোর জায়গায় কাউকে তো এবার নিতেই হবে। সাক্ষী, আমি এখন শুধু এই কেসটা নিয়ে ভাবছি, এর মধ্যে কি করে কাজ করব। আমি একটা কাজ করি, প্রকাশের সাথে কথা বলিনি যে আমি এই চাকরিটা ছেড়ে দেব। আরতি, তুই কেন এসব করছিস? কি লাভ তোর এসব করে? দেখ, তুই নিজেই নিজেকে টর্চার করছিস। আমি জানি না এগুলো কেন করছি, কিন্তু হ্যাঁ, আমি নিজেকে আর থামাতে পারবো না। এই ব্যাপারটাকে আর এত বাড়াস না। আর তুই যদি কাউকে ভালোবাসার পর রিয়েলাইজ করতিস যে সে তোর যোগ্য নয়, আর তুই যদি ওকে ছেড়ে দিতিস, তো সুনীলও চাইলে আমায় ছাড়তে পারতো। সাক্ষী, আমি চাইনি যে ও আমার গায়ে হাত দিই, কিন্তু ও সেটাই করেছে। ও শুধু আমার শরীরকে নয়, মনকেও আঘাত করেছে। ও বলেছিল যে ওকে যেন বিশ্বাস করি, যা আমি করেছিলাম। এমন নয় যে ও আমাকে এই কারণে ছেড়েছে যে ও আমাকে পছন্দ করে না। কোনো প্রবলেম ছিল আমার মধ্যে, তাহলে আমাকে বলতো। আমি বুঝতে না পারলে আমায় ছেড়ে দিত, আমি এটা অ্যাকসেপ্ট করে নিতাম। কিন্তু আমায় কেন ছাড়লো? কারণ ওর বাবা মা আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। এসব করার আগে কি একবারও জিজ্ঞেস করেছিল ওর বাবা মাকে? তখন তারা কোথায় ছিল? হ্যাঁ, আমি হয়তো এই সম্পর্কটা নিয়ে একটু এগিয়ে গিয়েছিলাম, কিন্তু এটা আমার মর্জিতে হয়নি। আমি মানছি যে আমরা 21st সেঞ্চুরির লোক, আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জীবনে বাস করি না। কিন্তু মডার্ন হওয়ার মানে তো এই নয় যে কেউ আমাদের জীবন নিয়ে খেলুক। সাক্ষী, আমি চাইনি ওর সাথে ফিজিক্যাল হতে, কিন্তু করেছি কারণ আমি ওকে ভালোবাসতাম। আমার কাছে সেই সব কথা যা আমি ওকে বলেছি, ও আমাকে বলেছে, অনেক গুরুত্বপূর্ণ ছিল। যখন আমি ওকে ফিজিক্যাল হওয়ার জন্য না করলাম, তো তখন ও খুব কষ্ট পেয়েছিল। আমারও তখন খারাপ লেগেছিল, কারণ আমি ওকে সত্যিকারে ভালোবাসতাম। ও শুধু আমার শরীরটাকে অনুভব করেছে, আমার মনটাকে নয়। আমারও ভালো লাগে না এভাবে সবাইকে গিয়ে বলতে যে ও আমার সাথে কি করেছে। আমারও খুব কষ্ট হয়। এরম হওয়ার কথা ছিল না আমার সাথে, ইনফ্যাক্ট কারোর সাথেই না। এই খেলাটা তাদের সাথে খেলো যারা খেলতে চায়, আমার সাথে না। নট উইথ মি। স্যার, পিএসআই বলল কেসটার শুনানি আছে, জামিন হতে পারে, কিন্তু চার্জশিট ফাইল অবশ্যই হবে। ওই মেয়েটা কোনোভাবেই কেসটা তুলতে রাজি হচ্ছে না। একটা উপায় আছে স্যার। 1 মাস পর সুনীল চৌহানের জামিন হয়ে যায়, চার্জশিট ফাইল করা হয়। কিন্তু আরতি এই মামলা ফিরিয়ে নিতে চায় না। মামলাটি শুনানির জন্য কোর্টে আসতে চলেছিল। এখন এই মামলা কোন দিকে যাবে বলে মনে হয়? এবার তুই তোর নিজের কলেজের দিকে মন দে, এই কেসটাকে আমাকে হ্যান্ডেল করতে দে। হ্যাঁ বাবা।
কিন্তু আগে আমি আরতির সাথে কথা বলতে চাই। দেখ, ওর সঙ্গে কথা বাড়িয়ে লাভ নেই, এসব ভুলে যা। সেরকম কিচ্ছু হবে না বাবা। আরতি, আরতি, আমি 30 দিন জেল খাটলাম, ঢিডি পড়ে গেছে, কলেজে সবাই জানে। এবার থামো তুমি, কেসটা তুলে নাও। হুমকি দিতে এসেছ আমাকে? যদি তুমি আমার কথা না শোনো তাহলে কিন্তু সেই দিনটাও দেখতে হবে। সেটাও দেখে নিয়েছি। তোমার বাবা আমাকে কল করেছিল হুমকি দেওয়ার জন্য। উনি টেনশনে আছেন, এসবের জন্য উনি দুঃখিত। এতে তো আর সমস্যার সমাধান হয় না। কেসটা তুলে নাও আরতি। না, এবার তো ওকে ক্ষমা করে দাও। হ্যাঁ বাবা, দিদি অলরেডি অনেক কিছু সহ্য করেছে, এখন সব একাই সহ্য করছে। বাবা প্লিজ ক্ষমা করে দাও দিদিকে। ওরও খুব কষ্ট হয়েছে, ও এগুলো রাগে বা বদলা নেওয়ার জন্য করছে না। ওকে সত্যি ওই ছেলেটা খুব কষ্ট দিয়েছে। চার্জশিট ফাইল হয়ে গেছে স্যার, সব প্রমাণই সুনীলের বিরুদ্ধে। আইপিসি 376 দেওয়া হয়েছে। আমার ছেলেটা বরবাদ হয়ে যাবে। এক্সকিউজ মি, ইফ আই এম নট রং, তুমি হেক্সাগন অ্যাসোসিয়েশনে কাজ করো না, ওই কল সেন্টার? হ্যাঁ করতাম। রাইট, আমার মনে হচ্ছিল আমি তোমায় দেখেছি ওখানে এই কিছু 2 মাস আগে। হ্যাঁ 2 মাস আগে। ওহ বাই দ্য ওয়ে, আই এম মৃণাল প্রসাদ। আমি আরতি। অলরাইট, আমি হোয়াইট গোল্ড কনসালটেন্সি কাজ করি। মিরাটে একটা কল সেন্টার আছে। অ্যাকচুয়ালি আমি মিরাট থেকে এখানে আসার কথা ভাবছিলাম, কিন্তু কোনো ওয়ার্কআউট হলো না। তো আমি তোমাকে ডিস্টার্ব করছি না তো? না না, এরকম কিছু নয়। কিন্তু তুমি জবটা কেন ছাড়লে? আসলে ওই একটা পার্সোনাল রিজন ছিল। ওকে, তাহলে এখন কি করছো? আপাতত কোথাও নয়। দ্যাটস গ্রেট। মিরাটে আমার টিমে একটা ওপেনিং আছে, তুমি কি ইন্টারেস্টেড? জানি না, অ্যাকচুয়ালি আই এম নট শিওর। আচ্ছা আরতি, আমার স্টপেজ এসে গেছে, আমি যাচ্ছি। লিসেন, তুমি ইন্টারেস্টেড হলে আমায় জানাবে, না হলে আমি কল করে নেবো তোমায়। ওকে? হাই সুনীল। তোমার কথা অনেক শুনেছি। দেখো সাক্ষী, তুমি আরতিকে বলো এসব বন্ধ করতে। এই কথাটা তো তুমি ওকে আগেও বলেছো। হ্যাঁ আমি বলেছি, কিন্তু ও আমার কথা শুনতেই চাইছে না। দেখো তুমি তো ওর বন্ধু। আমি যদি ওকে কিছু বলি ওর ভালোর জন্যই বলবো, যাতে ও শান্তি পায়, তোমার হয়ে নয়। আর তুমি যা করেছো তারপরে তো একদমই নয়। অন্তত ওর ভালোর জন্য। দেখো সাক্ষী, আমার আর আরতির মধ্যে যা কিছু হয়েছে তার জন্য কিন্তু ও এসব কিছু করছে না। শুধু এই কারণে করছে কারণ ও আমার উপর প্রতিশোধ নিতে চায়, আমার নামে বদনাম লটাতে চায়। আর যদি তাই হয় তাহলে ওকে গিয়ে বলে দাও প্রতিশোধ আমিও নিতে পারি। নেক্সট টাইম তুমি আমার টাইম ওয়েস্ট করতে আসবে না।
আর আমার অফিসে তো আসবেই না। এমনিতেই তুমি আরতির সাথে যা করেছো তা নিয়ে এখানে খুব কথা হয়। আর প্লিজ আমায় এসবের মধ্যে জড়িও না। আরতি আমার বন্ধু, খুব ভালো বন্ধু। তার মানে এই নয় যে আমি ওকে যা বলবো ও তাই মেনে নেবে। তাই প্লিজ এসবে আমায় জড়িও না। হ্যালো হ্যালো মিনাল, আমি আরতি বলছি। হাই আরতি, কেমন আছো? ভালো আছি। আচ্ছা এটা বলো, তুমি জবের ব্যাপারে কিছু ভাবলে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম ওই চাকরিটার ব্যাপারে। দ্যাটস গ্রেট। ইউ নো, আমি খুব খুশি হব যদি তুমি আমার টিম জয়েন করো। তোমার আগের অফিসের টিম লিডারের থেকে তোমার খুব প্রশংসা শুনেছি। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম আরতি। আচ্ছা লিসেন, আমি আমার এরিয়া ম্যানেজারের সাথে কথা বলে নেবো। নেক্সট উইক আমি মোরাদাবাদ যাচ্ছি আমার প্যারেন্টসের সাথে দেখা করতে। তো তুমি যদি চাও তো আমার সাথে মিরাটে ইন্টারভিউ দিতে আসতে পারো। ঠিক আছে। ভেরি গুড। বেশ, আমি তাহলে তোমায় পরে ফোন করে নেবো। ওকে দেন, বাই। বাই। দিদি, তুই নতুন জব জয়েন করছিস? হ্যাঁ, এখন আমাকেও আগেরটা ভাবতে হবে। এই জবটা মিরাটে, এখান থেকে বাইরে থাকবো, তবে এসবের থেকে একটু ব্রেক পাওয়া যাবে। গুড আইডিয়া দিদি, আমি খুব খুশি। তাহলে আবার আমি মুভি আর পার্টির জন্য আবারও ফান্ড পাবো, তাই না? পাগল দিদি। আমরা যাকে সব থেকে বেশি ভালোবাসি তার উপরই সব থেকে বেশি রাগও হয়। এই কথাটা খুব ভালো করে বুঝে গেছি আমি বাবা। নিজের খেয়াল রাখিস। আর তোকে তো আমি একটু মিস করব না, কারণ তুই যদি আমার সাথে স্যাটারডে সানডে দেখা করতে না আসিস, বা আমি এখানে এলাম তুই ফ্রি নোস, তাহলে আমি তোকে কিডন্যাপ করে নেব। প্রথমবার আমার মেয়ে শহর থেকে দূরে চাকরি করতে যাচ্ছে, আমাদের চিন্তা তো হবেই। দিদি, আমার কিন্তু কোনো চিন্তা নেই, কিন্তু হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে আমার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করে দিও, ব্যাস, আর কিচ্ছু চাই না। নিজের খেয়াল রাখিস। ওই মেয়েটা কোনোভাবেই কেসটা তুলতে রাজি হচ্ছে না। একটা উপায় আছে স্যার। কি? সন্দীপের সাথে কথা বলবো? আমি আরতির সাথে কথা বলেছি, ওর বন্ধু সাক্ষীর সাথেও কথা বলেছি, ও কিছুতেই রাজি হলো না। তুমি কিছু একটা তো করো, আমার তো একটাই ছেলে, ও আবার যেন জেলে না যায়। ভালো হবে যদি এই কেসটা তোমরা কোর্টে লড়ো। এভাবে মেয়েটিকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে কিচ্ছু হবে না। তোমার ছেলেকেও বলো ওর থেকে দূরে থাকতে। এই কেসটা সেটেল করার অন্য কি কোনো রাস্তা নেই স্যার? দেখো, তুমি খুব ভালো করে জানো যে কোর্ট ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। বিশাল, সন্দীপের সঙ্গে মিটিং ফিক্স করো। হ্যাঁ স্যার। পুরো 4 লাখ টাকা লাগবে। পেয়ে যাবে, কিন্তু ব্যাপারটা এমন ভাবে করবে যেন আবার আর আমার ছেলের গায়ে আঁচ না আসে। আমার ওর পুরো ডিটেলস চাই, এখান থেকে দূরে কোথাও নিয়ে গিয়ে করতে হবে। যা জানতে চাও তো পেয়ে যাবে।
আমরা বরং পুরো ব্যাপারটা দুঃস্বপ্ন বলে ভুলবার চেষ্টা করব। ভুলতে তো হবেই আরতির জন্য। এইসবে আমার মেয়েটার কোনো দোষ ছিল না। ও ওখানে কাজটা শুরু করুক, তারপর ওখানে গিয়ে আমরা কথা বলবো। ওকে বুঝিয়ে বলবো যে এসব যেন ছেড়ে দেয়, ভুলে যায় যেন কেসটা। আপনি লিফট কেন নিলেন? মিরার তো সোজা রাস্তায়। এখান থেকে শর্টকাট ম্যাডাম। শর্টকাট? দাদা ঠিক তো? হ্যাঁ, আমি অনেকবার গিয়েছি। ও আগে একটা অ্যাসোসিয়েশনে কাজ করত, আর 1 মাস আগে চাকরিটা ছেড়ে দিয়েছে। এর মানে এটাই হলো যে ও এখন নতুন কোনো চাকরির খোঁজ করছে। ঠিক আছে, তার মানে এমন কিছু ভাবতে হবে যাতে সহজে আমাদের ফাঁদে পড়ে, কিন্তু তার আগে দেখা করতে হবে। আর এতে আমি তোমাকে সাহায্য করব। হ্যাঁ, ও এখন বিলাসপুর যাওয়ার বাস স্ট্যান্ডের বাসে বসে রয়েছে। ঠিক আছে, আমি মহাত্মা চক থেকে বাসে উঠে যাব। এক্সকিউজ মি, ইফ আই এম নট রং, তুমি হেক্সাগন অ্যাসোসিয়েশনে কাজ করো না? ওই কল সেন্টার? হ্যাঁ করতাম। রাইট, আমার মনে হচ্ছিল আমি তোমায় দেখেছি ওখানে। কি হলো, গাড়ি কেন থামিয়ে দিলেন? আমরা মিরাট যাচ্ছি না আরতি। মিরাট যাচ্ছি না মানে? যে কাজটা আছে ওটা এখানেই হবে। কি কাজ আছে মিনান? আমি বুঝতে পারছি না। আমি তোর গায়ে কোনো আঁচড় লাগতে দেব না। থ্যাংক ইউ বাবা। The number you have called is switched off. বাবা, বাবা, দিদি আর ওই মেয়েটার ফোন বন্ধ আছে। আমি সেই 1 ঘন্টা ধরে ট্রাই করছি। আরে হয়তো আউট অফ রেঞ্জে আছে। না বাবা, 2 ঘন্টা আগে ওদের মিরাট পৌঁছে যাওয়ার কথা। আমি দিদিকে বলেওছিলাম যে পৌঁছেই ফোন করে দিতে। দিদি এরকম ভুলে যায় না। হ্যাঁ, আরতি এরকম কখনোই করে না। নিজের না হলেও অন্যের ফোন দিয়েও নিশ্চয়ই ফোন করতো। স্যার, আরতি আর মৃণালের লাস্ট ফোন লোকেশন মিরাটের কাছাকাছি দেখাচ্ছে, হাইওয়ে থেকে দূরে। ওরা দুজন ওখানে কটার সময় ছিল? এই 5:30 হবে। স্যার, এখন তো 11:15 বাজে। এতক্ষণে ওদের মিরাট পৌঁছে যাওয়ার কথা। ওদের কিছু হয়ে যায়নি তো? স্যার, এইদিকে।
আমি তোর গায়ে কোনো আঁচড় লাগতে দেব না। স্যার, বিশাল কোথায়? এখন আসেনি স্যার। নমস্কার স্যার। সূর্য, বিশাল আমার কাছে আছে, তুমি এক্ষুনি এখানে চলে এসো। আসছি স্যার। সূর্য চৌহান, তোমাকে পরিষ্কার বলে দিয়েছিলাম যে কোর্টই তোমার জন্য একমাত্র রাস্তা। একজন পুলিশ হয়েও কি করে ভুলে গেলে যে অপরাধ কখনো লুকোনো যায় না? মৃণালের কল রেকর্ডস আমাদের কন্ট্রাক্ট কিলার সন্দীপ অব্দি পৌঁছে দিয়েছে, আর সন্দীপের কল রেকর্ডস কনস্টেবল বিশাল অব্দি। আর ও আমাদেরকে বলে দিয়েছে আরতিকে মারার প্ল্যান তোমারই ছিল। তোমার কি মনে হয়েছিল তুমি বেঁচে যাবে? আমি চাইনি যে আমার ছেলের জীবনটা কোনোভাবে নষ্ট হয়ে যাক। তুমি নিজের হাতে নিজের ছেলের জীবন নষ্ট করেছো। ও অমানুষ আর তুমিও। প্রত্যেক আসামি এখন আইনের হেফাজতে আছে। তাদের বিরুদ্ধে হত্যা আর অপহরণের মামলার অনেকগুলো সেকশনে অভিযোগ দায়ের হয়েছে। এরকম হলে কেমন হতো? যদি এরকম না হতো তাহলে কি হতো? এটা নির্ণয় করা এতটা সহজ নয় যে কে ঠিক আর কে ভুল। আরতির কি তার অভিযোগ নিয়ে একই অবস্থানে থাকা উচিত ছিল? সুনীলের সঙ্গে পরিচয় হওয়ার পর, তাকে ভালোবেসে ফেলার পর আরতির কি সতর্ক হওয়া উচিত ছিল? এটাও নির্ণয় করা মুশকিল যে সুনীল তার কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়ার পর আরতির কি বিষয়টা ভুলে যাওয়া উচিত ছিল? একটা ক্ষমাই কি যথেষ্ট এই বিষয়টা ভুলে যাওয়ার জন্য? অনেক সময় আবেগের বশে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি, এর ফল কি হবে সেটা ভাবি না। অবস্থা আপনাকে একটা থেকে আরেকটা বিপদের দিকে নিয়ে যায়। আন্দাজও করা যায় না যে তার শেষ কতটা খারাপ হতে পারে, কিন্তু যখন ফলাফল সামনে আসে তখন এটা বোঝা যায় না যে কোনটা ঠিক ছিল আর কোনটা ভুল। কিন্তু একটা বিষয় সম্পূর্ণ পরিষ্কার ছিল, সেটা হলো আরতিকে রাস্তা থেকে সরানোর অপরাধ। এই একটা সিদ্ধান্তই ভুল হয়ে গেছে। ধোঁকা দেওয়া আর ধোঁকা খাওয়ার উপলব্ধির এই কাহিনীর এই একটা সিদ্ধান্তই এটাকে হত্যার কাহিনী বানিয়ে দিল। একটা ছেলের একটা মেয়েকে ফাঁসানোর উদ্দেশ্য, একটা মেয়ের সম্মানে আঘাত লাগা, আর একজন বাবার তার ছেলেকে যে কোনো রকম বিপদ থেকে বাঁচানোর চেষ্টা। প্রতিটা সিদ্ধান্তেই এমন কিছু লুকিয়েছিল যা অন্য কাউকে তার শিকার বানাতে পারে। যদি কখনো কোনো ক্ষেত্রে এই সমস্ত সিদ্ধান্তে আরেকটু সতর্ক হওয়া যেত, তাহলে হয়তো এর পরিণাম
অন্য কিছু হতো। যেটা ঘটেছে সেটা দেখে যে কেউ খুব সহজেই ঠিক ভুল বিচার করে নিতে পারে, কিন্তু যেটা হতে চলেছে তাতে একটু সতর্কতা দেখালেই এরকম অনেক কিছু থেকে সাবধান হওয়া যায়, নিজেকে বাঁচানো যেতে পারে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে উত্তরপ্রদেশ স্পেশালে আরও একটা নতুন কেস নিয়ে আগামী দিন আগামী পর্বে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ, সতর্ক থাকবেন। জয় হিন্দ।